লেখিকা প্রিয়াঙ্কা হালদারদের গানের ওপারে। 3টে অমলেট, 1 গ্লাস দুধ, 1 কাপ চা, 5টা টোস্ট আর একটা কলা। আর চাটা পিকলুকে দিয়ে পাঠাবেন। অর্ডারটা দিয়ে আবার বইয়ে চোখ রাখে কুহু। ম্যাডাম, শুধু চাটা এখন দেব তো, আর বাকিগুলো একটু পরে? পরে কেন দেবেন? না, যদি কারোর জন্য অপেক্ষা করেন। একটা বাঁকা হাসি হাসে বেয়ারা। লোকটা নতুন এই দোকানে, না হলে দুঃসাহসটা করতো না। বইটা রেখে এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় কুহু। চশমাটা নাকের ওপর থেকে আরেকবার ঠেলে। কোমরে হাত দিয়ে বেয়ারাটার চোখে চোখ রাখে। কেন? আমি একা বুঝি খেতে পারি না এখানে? কাউকে কি থাকতেই হবে? নোটিশ আছে বুঝি মেয়েদের বেশি খেতে নেই, একলা যেতে নেই? না না, আমি এখনই আনছি। পালিয়ে বাঁচে বেয়ারা। সিন যখন হচ্ছেই তখন পুরোপুরি হোক। পাশের টেবিলের ওই মিচকে বুড়োটার দিকে একবার তাকায় কুহু। গত 2 সপ্তাহ ধরে ঠিক এই চায়ের দোকানে বসে তার দিকে পিটপিট করে তাকায়। আজও যখন থেকে সে এসেছে তখন থেকে তার দিকে তাকিয়ে আছে ড্যাবডেবিয়ে, যেন এই প্রথম মেয়ে দেখছে। আমার ফোন নম্বর চাই দাদু। তখন থেকে যেভাবে আমায় চোখে হারাচ্ছেন। এদিকে আসুন, দিয়ে দিচ্ছি। বুড়ো ভয়ার্থ হয়ে এদিক ওদিক দেখে তাড়াতাড়ি হাতের চাটা এক ঢোকে খেয়ে শেষ করে সরে পড়ে সেখান থেকে। এতক্ষণে একটু শান্তি পেল সে। রোজ ভোর 5:30টায় গঙ্গার ধারে এই ছোট্ট হোটেলে আসা তার বহুদিনের অভ্যেস। ঘন্টা দেড়েক এই পরিবেশে না কাটালে যেন তার দিন শুরু হতে চায় না। গরম চা হাতে গঙ্গার ধারে বই পড়ার সুখ যে না নিয়েছে তার জীবন বৃথা। দিদি, চা। পিকলু চায়ের পেয়ালা রাখে। এই দোকানে কাজ করে পিকলু। বাকি খাবারগুলো হাতে, ওর পিছনে সেই বেয়ারাটা। আরেকবার চোখ কটমটিয়ে তাকায় কুহু। সে তাড়াহুড়ো করে কোনো রকমে খাবারগুলো রেখে পালিয়ে যায়। নে বস। নিজের দিকে 1 কাপ চা আর একটা অমলেট টেনে নিয়ে বাকিগুলো পিকলুর দিকে ঠেলে দেয়। রোজ তো 4 সিঙ্গেল অমলেট থাকে দিদি, আজ এত কিছু? চোখ বড় বড় করে তাকায় পিকলু। তুই বলেছিলি না তোর জন্মদিন আজ? ব্যাগ থেকে একটা ডেরি মিল্ক আর নেলসন ম্যান্ডেলার জীবনীটা বার করে পিকলুর হাতে দেয়। এই নে তোর গিফট। কই মা, রিনি পিসি তো এখনো এলো না। ঘড়িতে চোখ রাখে কুহু। বিকেল 5:30টা বাজে। টিং টং। দরজা খুলে মিলিকে ঢুকতে দেখে অবাক সে। মিলি তার ছোটবেলার বন্ধু এবং মায়ের পরে একমাত্র ব্যক্তি যে কুহুর মাথা ঠান্ডা করতে পারে। এতক্ষণে কিছু একটা গোলমাল আন্দাজ করে কুহু। সোজা এসে কোয়েলের সামনে দাঁড়ায়। সকাল থেকে আমায় দিয়ে গুচ্ছ রান্না করালে পিসি খেতে চেয়েছে বলে। পিসি আসবে না? না ঝেড়ে কাশো, কি মতলব? মেয়ে তো না, যেন ঝাঁসির রানী। কলেজ অঙ্ক পড়াতে পড়াতে যেন দিদিমণি ভাবটা কুহুর তাকানোর মধ্যে ঢুকে গেছে। এইভাবে কুহু তাকিয়ে থাকলে কোয়েলেরও যেন ভয় করে। কোয়েল আরেকবার নিজেকে মনে করায় সে কুহুর স্টুডেন্ট নয়, তার মা। না, রিনারা আসছে না, আজ বুলিরা খেতে আসছে। কোয়েল উত্তর দেয়। বুলি মাসিরা আসছে বললে কি আমি রান্না করতাম না? মিথ্যে বললে কেন? কুহুর মেজাজ চড়তে থাকে। বলেছি কি আর সাধে? মিথ্যে বলতে বাধ্য হয়েছি। বুলির সাথে ওর বাবা আর দাদার ছেলে আসছে তোকে দেখতে। আগেরবার যখন তোকে দেখতে এসেছিল তুই কি করেছিলি মনে আছে? কোয়েলের সুর চড়ে। মাংসের মধ্যে আম দিয়েছিলি আর শুক্তোয় শাকালু। আর তার আগের বার পাত্রকে ক্যালকুলাসের অঙ্ক সলভ করতে বলেছিলি। আর তার আগের বার কোথা থেকে একটা খেলনা বন্দুক জোগাড় করে ক্যাপ ফাটাতে ফাটাতে ঢুকে পাত্রকে তাক করেছিলি। আরও কারণ চাই? কতবার বলেছি আমি বিয়ে করব না, তোমায় একা রেখে আমি কোথাও যাব না। আজকের যুগেও মেয়েদের এইভাবে রান্না করে পরীক্ষা দেওয়ার প্রথাকে তুমি সাপোর্ট কি করে করো আমি সত্যি বুঝি না। আমায় জোর করলে ওরকমই ফল পাবে। পাগলের মতো কথা বলিস না। বাড়িতে অতিথি এলে রান্না করে খাওয়ানোটা আমাদের সমাজের প্রথা। এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। বেশ, যদি তোর জেদ থাকে তো আমিও তোর মা, তোর মরা বাবার নামে দিব্যি কাটলাম। আর যদি কিছু গোলমাল পাকিয়েছিস তো আমি আজ থেকে ওষুধ খাবো না, ডাক্তারও দেখাবো না। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে কোয়েলের। আরে বাবাকে টানছো কেন এর মধ্যে? কুহু অসহায়ভাবে সাহায্যের জন্য মিলির দিকে তাকায়। একদম চালিয়ে যাও কাকিমা, আমি তোমার সাথে আছি। মিলির আওয়াজ ভেসে আসে। কি বিশ্বাসঘাতক মিলিটা। টিং টং। ওরা এসে গেছে। মা যে এইভাবে প্যাচে ফেলবে তা কুহু ভাবেনি। বুলি মাসির বাবাকে দেখে আরেকবার হোঁচট খায় কুহু। এ যে সেই চায়ের দোকানের বুড়োটা। এবার যেন কিছুটা স্বস্তি পায় সে।
বুড়ো একবার তার মেজাজের বহর দেখেছে, সে নিশ্চয়ই কুহুকে দেখেই ক্যান্সেল করে দেবে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল, বুড়ো দিব্যি হেসে কথা বলছে। আর বুড়োর ওই নাতিটা, সেও তো কুহুকে দেখে দিব্যি একটা মিচকে হাসি দিচ্ছে। উফ, কুহুর মনে হচ্ছে এখনই যেন ডালের বাটিটা ওর মাথায় উল্টে দেবে। যদিও নাতিটা যে দেখতে বেশ ভালো সেটা মানতেই হয়। নামটাও বাহারে, ইন্দ্রনীল রায়। কিন্তু মা যদি দিব্যি না কাটতো তো আজকে বাছাধনের ঘাড় থেকে বিয়ের ভূত নামিয়ে দিত কুহু। কিন্তু কোথাও একটা খটকা লাগছে, লোকটাকে যেন দেখেছে মনে হচ্ছে কোথাও। খাবার টেবিলে যথারীতি কোয়েল কুহুকে দিয়ে সব খাবার দেওয়ায়। ইস, কার কথা ভেবে রান্না করেছিল যত্ন করে, আর কারা এসে চেটে পুটে খেয়ে যাচ্ছে। কুহুর আবার মেজাজটা চড়ে। বাহ, চমৎকার রান্না! আমার বৌমা মানে ইন্দ্রর মাও এমন রান্না করত। তা এটা কি পদ মা? বুড়ো অর্থাৎ নিখিলেশবাবু প্রশ্ন করেন কুহুকে। স্টিমড ট্যানোলোসা উইথ ব্রাসিকাইন মুসা। মিষ্টি হেসে উত্তর দেয় কুহু। রিনা পিসিকে ভড়কে দেবার জন্য যে ইলিশ, সর্ষে আর কলার সায়েন্টিফিক নামগুলি দেখেছিল তা এখানেই কাজে লাগে কুহু। কি কি কি? নিখিলেশবাবুর চোখ কপালে ওঠে। কোয়েল পিছন থেকে কুহুর পিঠে মোক্ষম একটা খোঁচা দেয়। অগত্যা কুহুকে আবার বলতে হয়, কলা পাতায় ভাপা সর্ষে ইলিশ। খাওয়া পর্ব মিটলে কুহু জানে মায়ের সেই অমোঘ বাণী ভেসে আসবে, তোমার অর্কিডের বাগানটা একটু ঘুরিয়ে দেখাও। এবং কুহুকে পাত্রকে নিয়ে আলাদা বাগানে যেতে হবে। উফ, অসহ্য! কিন্তু আজ কুহুকে ওই সময়টাই কাজে লাগাতে হবে তার খেল দেখানোর জন্য। 10 মিনিট পরই কোয়েল ঠিক তাদের বাগানে পাঠিয়ে দেয়। বাগানে এসে সময় নষ্ট করে না কুহু, তার কাজ শুরু করে দেয়। দেখুন, কতগুলো কথা প্রথমেই বলে নিতে চাই। আই অ্যাম নট এ ভার্জিন। আমার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছে আগে। আমি স্মোক করি, ড্রিঙ্ক করি এবং বাড়ির কাজকর্ম করতে একেবারেই পছন্দ করি না। সুতরাং টিপিক্যাল বাঙালি মেয়ে আমি নই। আমার মনে হয় এগুলো আপনার জানা উচিত। ইন্দ্র খানিকক্ষণ চুপ করে তাকিয়ে থাকে কুহুর দিকে, তারপর বলে, দেখুন, চাণক্য বলে গেছেন যে সন্তান বড় হলে তাদের সাথে মিত্রের মতো আচরণ করা উচিত, তা সে কুসন্তানই হোক না কেন। শিবরাম বাবুও স্বীকার করেছেন সন্তান বধ হলেও তাকে বধ করা যায় না। কুহু একটু থমকায়। এমন একটি উত্তর সে আশা করেনি। সাধারণত এই কথাগুলির পর পাত্ররা আরক্ত মুখে গটগট করে হেঁটে বেরিয়ে যায়। সে প্রশ্ন করে, আপনি কি আমাকে আমার বাড়িতে মুখের ওপর বদ বলছেন? আমার ক্যারেক্টার নিয়ে জাজ করছেন? তা বলছি বই কি, আপনার মায়ের কথা ভেবেই আমার খারাপ লাগছে। কিন্তু একটা কথা ভুল বললেন। আপনার এখনকার কথাগুলো আমার কাছে অপ্রয়োজনীয়। আপনি অতীতে কি করেছেন তা আমার বিষয় নয়। আমার অতীত জানলে আপনি হয়তো সেটা বিশ্বাস করতেন। আমার প্রবলেম যে আপনি ইন্টেনশনালি একজন নিরপরাধ ব্যক্তিকে অপমান করেছেন। আমার দাদু চায়ের দোকানে আপনার দিকে তাকিয়েছিল কারণ সে আপনাকে পাত্রে হিসেবে চিনত, কারণ বুলি পিসি আপনার ছবি দেখিয়েছিল। আপনি কাছে উঠে দাদুকে জিজ্ঞেস করলেই জানতে পারতেন। ওই জন্যই দাদু ওই চায়ের দোকানে যেত। সেটি না করে আপনি এমন চিৎকার জুড়লেন। আপনাদের নিশ্চয়ই ছাদে আচার দিতে অসুবিধা হয় না? আপনার একটা হাঁকি যথেষ্ট। কুহুর কান লাল হয়ে ওঠে। আপনার দাদু গিয়ে আবার নালিশও করেছে? বাহ, চমৎকার! দাদুকে বসিয়ে আমি রোজ জগিং করতাম। সেদিন আমি নিজেও ছিলাম। আপনি বিনা পয়সার যাত্রায় এত ব্যস্ত ছিলেন যে খেয়াল করেননি। সেদিনই কথাগুলো আপনাকে বলতাম যদি না। যা হোক, আজ সেই কারণেই আমি এসেছি। মাঝপথে থেমে যায় ইন্দ্র। ওই জন্যই মুখটা চেনা চেনা ঠেকছিল। এবার বোঝে কুহু। কি হলো বলুন? যদি না? কুহু প্রশ্ন করে। থাক, আপনার নামটিও পারলে পাল্টিয়ে ক্যাপসিকাম ফ্রুটেসেন্স করে দিন। ইন্দ্রর চোখে আর ঠোঁটের কোণে একটা হালকা হাসির ঝিলিক খেলে যায়। ক্যাপসিকাম? আপনি আমায় মোটা বলতে চাইছেন? কুহু রাগে গর্জে ওঠে। এমন অসভ্য লোক সে কখনো দেখেনি। অল্পবিদ্যা ভয়ঙ্করী, জানেন তো? আপনি যেটা দাদুর সাথে করেছেন এটি তার সামান্য প্রতিদান। আপনার অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। গড়গড়িয়ে বেরিয়ে যায় ইন্দ্র বাগান থেকে। কুহু কেমন বমকে গিয়ে বাগানে বসে থাকে। যেতে যেতেও লোকটা তাকে একরকম মূর্খ বলে গেল। চিরকাল সে পাত্রকে প্যাচে ফেলতে অভ্যস্ত, কিন্তু উল্টো প্যাচে সে কখনো পড়েনি। এত ঠোঁটকাটা অভদ্র ছেলের সামনে পড়ে সেও কেমন যেন হতভম্ব। 10 মিনিট পর বাগান থেকে ঘরে ঢুকে দেখে ওরা চলে গেছে। মিলি কুহুকে প্রায় টানতে টানতে ভিতরে নিয়ে যায়। কি হলো বল? ইন্দ্র এসেই ওরকম তাড়াহুড়ো করে চলে গেল কেন? আবার কিছু করেছিস? এই শোন,
আমি কি মোটা হয়ে গেছি? আয়নায় ঘুরে ফিরে নিজেকে দেখতে দেখতে কুহু প্রশ্ন করে মিলিকে। এ আবার কেমন ধারা কথা? নিজের রূপের প্রশংসা শুনতে চাস বুঝি আমার থেকে? আবার বাইরের লোকের এত প্রশংসায়ও মন ভরছে না? আরে ধুর, ওই আকার লোকটা আমায় ক্যাপসিকাম বলে গেল, ভাবতে পারিস? মিলি চোখ বড় করে তাকায় কুহুর দিকে। স্মার্টফোনটা হাতে নিয়ে কুহুকে প্রশ্ন করে, ঠিক কি বলেছে বলতো? ক্যাপসিকাম ফ্রুটেসেন্স বেঙ্গলি। কথাটা ফোনে টাইপ করতেই পর্দায় ভেসে উঠল ধানি লঙ্কা। মিলি হো হো করে হেসে বিছানায় গড়াগড়ি খেতে খেতে বলে, বেশ হয়েছে, যেমন বুলোল তেমন বাঘা তেঁতুল। আরে ওসব টেনুসা মুসা শোনাও। আরেকবার খবর তোকে জোগাড় করতে হবে। ওই মহাপুরুষটি বলেছিল ওর অতীত জানলে আমি কখনোই ভার্জিনিটির প্রশ্ন তুলতাম না। কেন? মিলি আবার হোঁচট খায়। ভার্জিনিটি? তুই কি বলেছিস ওকে? কুহু সব বলে মিলিকে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এতগুলো মিথ্যে কথা তুই বানিয়ে বললি ওইভাবে। কাকিমা জানলে কি হবে ভেবে দেখেছিস? মুখে যাই বলুক, মিলি পরদিনই বুলি মাসির কাছ থেকে সব খবর জোগাড় করে আনলো। খুব ছোটবেলায় অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনকেই হারিয়েছে ইন্দ্র। তারপর ওর পিসি বুলি এবং দাদুর কাছে দিল্লিতে মানুষ সে। 6 বছর আগে বুলি পিসির কলকাতায় চলে আসায় প্রবল আপত্তি ছিল তার। সম্প্রতি পিসির শরীর ভালো যাচ্ছে না বলে চাকরিতে ট্রান্সফার নিয়ে কলকাতায় কগনিজেন্টে কর্মরত গত 1 মাস ধরে। ইন্দ্রর এর আগেও একবার বিয়ে ঠিক হয়েছিল। সে নিজেই ঠিক করেছিল, যদিও তা প্রেমের সম্পর্ক নয়, তার ধর্ষিতা এক বান্ধবীকে সামাজিক সম্মান দেওয়ার জন্য। কিন্তু সে মেয়েটি তার নিয়তির কাছে হেরে গিয়ে সুইসাইড করে। অগত্যা বিয়ে আর হয়নি। শুধু তাই নয়, সে একটি এনজিওর সাথে যুক্ত, যেখানে অ্যাসিড আক্রান্ত এবং ধর্ষিতা মেয়েদের সামাজিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা হয়। কুহু কেমন যেন আনমনা হয়ে শোনে মিলির কথাগুলো, কোনো উত্তর দেয় না। তুই ওর অফিসের ঠিকানা এনেছিস? বেশ খানিকক্ষণ বাদে প্রশ্ন করে কুহু। নিশ্চয়ই, ঠিকানা, মোবাইল নম্বর সব। আমার ডিটেলিং ওপর সব সময় নজর থাকে, তা তো তুই জানিস। কিন্তু কেন, কথা বলবি নাকি? না, ঠিক তা নয়। লোকটা হয়তো মানুষ হিসেবে ভালো, সেটা মানছি, কিন্তু তাই বলে আমায় বাড়ি বয়ে এসে ধানি লঙ্কা আর মূর্খ বলে যাবে, এটা মানতে পারলাম না। এই ধানি লঙ্কার ঝাঁজ একটু বোঝাতে হবে আর কি। কুহু চোখ নাচিয়ে মিলির দিকে তাকায়। সেদিন রাতে প্রতিদিনকার মতো কোয়েল কান পাতে কুহুর দরজায় শুতে যাবার আগে। মেয়ের মন বোঝার সব থেকে সহজ উপায় তার ঘরের গান দিয়ে। গতকালও কুহুর ঘরে বেজেছে, আমাকে আমার মতো থাকতে দাও। সে মনে করার চেষ্টা করে আগেরবার পাত্র রেখে যাবার পর কি বাজছিল কুহুর ঘরে। হারে রে রে রে, আমায় ছেড়ে দে রে রে। আর তার আগেরবার, কারার এই লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট। প্রথমে সে কিছুই টের পায় না, তারপর তার কানে আসে হালকা গানের শব্দ। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এক চিলতে রোদ্দুর ছুঁয়ে যায় কোয়েলের মুখে। তার মোবাইল ফোন বেজে উঠতেই কোয়েল দ্রুত ফোন ধরার উদ্দেশ্যে দৌড়ে যায়। পরদিন ইন্দ্রর অফিসে ওর নামে রঙিন কাগজে মোড়া একটা সুদৃশ্য বড় বাক্স পৌঁছয়। বাক্সটি খুলতে ভিতরে চোখে পড়ে আরও 2টো বাক্স। প্রথমে খুলতেই স্প্রিংয়ে লাগানো একটা বক্সিং গ্লাভ সোজা তার মুখ লক্ষ্য করে ধেয়ে আসে। ঝট করে মাথা সরিয়ে না নিলে একটি মোক্ষম ঘুষি পড়ত ঠিক তার নাকে। দ্বিতীয় বাক্সটা ইন্দ্র খুব সাবধানে খুলতেই তার মুখে আলতো হাসি ছুঁয়ে যায়। বাক্সভর্তি গুচ্ছ গুচ্ছ লাল লাল, না গোলাপ নয়, ধানি লঙ্কা আর একটা ছোট্ট চিরকুট। চাণক্যর কথা 1, সাপ বিষাক্ত না হলেও তার বিষাক্ত হবার ভান করা উচিত নিজেকে রক্ষা করতে। চাণক্য কথা 2, যে শুধু একটি আলাপে অন্যকে বিচার করে সে একটি বোকা পাঠা হয়। অতএব ইন্দ্র বেশ দায়িত্ব নিয়ে আলাপ বাড়ানোর চেষ্টা করে। কখনো টুকটাক ফোনে কথা, তো কখনো মেসেজে এক মুঠো রবি ঠাকুর, আবার কখনো কফি হাউসে 1 ঘন্টার তর্ক বিতর্ক। আরও অবাক কাণ্ড যে কুহু কখন থেকে ওই এক মুহূর্ত খুশির অপেক্ষা করতে থাকে তা সে নিজেই বোঝে না। তবু একটা জিনিস কালো মেঘের মতো তার মনের কোণায় ছুটে বেড়ায়। তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তার অসুস্থ মাকে একা রেখে স্বার্থপরের মতো শুধু নিজের কথা সে ভাবতে পারবে না। খালি কিছু মান্ধাতা আমলের সামাজিক নিয়মের মধ্যে নিজেকে বেঁধে সে অন্যের ঘরে যেতে পারবে না।
তাহলে এইভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার কি মানে? ভিতরে ভিতরে এক অদ্ভুত যুদ্ধে সে যেন ক্ষতবিক্ষত হতে থাকে। এইভাবে বেশি দিন চলতে পারে না, নিজেকে বোঝায় বারবার। তবু কি এক অমুক টানে প্রত্যেকবার ইন্দ্রর ডাকে সাড়া দেয়। কিন্তু যেদিন কোয়েল আবার তার বিয়ের কথা পারে, তখন সে সিদ্ধান্ত নেয় আর নয়, একটা ছোট্ট চিঠিতে ইন্দ্রকে জানিয়ে দেয় তার সঙ্গে সমস্ত যোগাযোগ ত্যাগ করতে। এই পরিস্থিতির জন্য সে নিজেকে ছাড়া আর কাউকে দায়ী করতে পারবে না। ইন্দ্র কয়েকবার আরও চেষ্টা করে তবু তার সাথে দেখা করার, কিন্তু কুহু ফিরিয়ে দেয়। যেদিন থেকে ইন্দ্রর ফোন আসা বন্ধ হয়, তার মন কেঁদে ওঠে। সে জানে আর কখনোই সে ফোন আসবে না। ইন্দ্রর আত্মসম্মান জ্ঞান খুবই প্রখর। এই চারিত্রিক দৃদ্ধি তার প্রেমেই তো সে পড়েছিল। শোন, ব্যান্ড বক্স থেকে শিগগির আমার শাড়িগুলো নিয়ে আয়, বলল। সব রেডি হয়ে গেছে। কোয়েলের ফোনে ঘোর কাটে কুহুর। না, এইভাবে ইন্দ্রর কথা ভেবে সময় নষ্ট সে করবে না। কাল আনলেই তো হবে, আমি প্রায় বাড়ির গলিতে পৌঁছে গেছি। বিরক্ত হয়ে উত্তর দেয় কুহু, না, আজই দরকার। কাল সকালে আমি মীরার আইবুড়ো ভাতে যাব, তোর তখন সময় হবে না। এমন করছো যেন তোমার বাড়িতে আর শাড়ি নেই। আচ্ছা দাঁড়াও, যাচ্ছি। ফোন কাটে কুহু। ব্যান্ড বক্স থেকে শাড়িগুলো নিয়ে বেরোতে গিয়ে থমকে যায় কুহু। উল্টো দিকের আইসক্রিম পার্লারে ইন্দ্র দাঁড়িয়ে, সঙ্গে আরেকটা অল্প বয়সী সুন্দরী মেয়ে। মেয়েটা প্রায় ইন্দ্রর ওপর ঝুঁকে পড়েছে। তারপরে দুজনে দমকা হাসিতে ফেটে পড়ে। রাগে দুঃখে কুহুর চোখ থেকে জল বেরিয়ে আসে। এত ভুল হলো তার মানুষ চিনতে। কত সহজেই তাকে পিছনে ফেলে এগিয়ে গেল ইন্দ্র। অবশ্য ইন্দ্রকে দোষ দিচ্ছে কেন সে? কুহু তো স্বেচ্ছায় সম্পর্কে ইতি টেনেছে। ইন্দ্র কি চিরকাল তার জন্য প্রতীক্ষা করবে নাকি? তবু এত তাড়াতাড়ি তাকে ভুলে যাবে সেটাও হয়তো আশা করেনি। বাড়ি ফিরে ঘরে ঢুকে খিল আটে সে। গান তার চিরকালের একাকিত্বের আশ্রয়। উঠে গিয়ে মিউজিক সিস্টেমটা খুলে দেয় সে। হালকা আওয়াজে ভেসে আসে সেখান থেকে, শূন্য হাতে ফিরি হে। দরজার বাইরে কান পেতে দাঁড়ানো কোয়েলের কপালে ভাঁজ পড়ে। এমন অবস্থায় মেয়েকে কোনোদিন দেখেনি সে। এইভাবে কতদিন চলবে কে জানে। কোয়েলের হাতে ধরা মোবাইলটা টুংটাং শব্দে বেজে ওঠে। উফ, ফোন আসার আর সময় পায় না। এমনিতেই কুহুর মেজাজ খারাপ, তারপর আবার দরজায় আড়ি পাততে শুনলে কুরুক্ষেত্র হয়ে যাবে আজ। তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ে সে। ক্লাস নিতে নিতে তৃতীয়বার মিলির ফোন কাটে কুহু। কতবার মিলিকে বলেছে সে তার ক্লাসের সময় সে ফোন ধরে না, তবু সে শুনলে তো। কিন্তু চতুর্থবার যখন ফোন বেজে ওঠে তখন সে বোঝে নিশ্চয়ই কোনো বিপদ। তাড়াতাড়ি ক্লাস থেকে বেরিয়ে ফোন ধরে সে। শুনেছিস, ইন্দ্রর বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর অবস্থা কিছু বুঝতে পারছি না, তাড়াতাড়ি বুলি মাসির বাড়ি আয়। কুহুর ভিতরটা কেমন যেন খালি খালি লাগে, মাথা কেমন যেন ঘুরে ওঠে। 5 মিনিট পর প্রিন্সিপালকে জানিয়ে যখন সে ট্যাক্সিতে উঠছে তখন আরেকটা কথাও তার মনে হয়। ইন্দ্র তো তার কেউ নয়, সে নিজের মনকে বুঝিয়েছে। তবু তার চোখের জল কেন বাদ মানছে না? কেন একটা ফোনেই সে এভাবে দৌড়ে যাচ্ছে তার কাছে? প্রায় 25 মিনিট পর যখন বুলি মাসির বাড়ি দরজায় সে বেল বাজাচ্ছে তখন তার চোখ থেকে জল পড়ছে, নাক লাল হয়ে আছে। পরপর কয়েকবার বেল বাজানোর পর দরজা যখন খোলে আরেক প্রস্থ ধাক্কা লাগে তার মনে। সেই আইসক্রিম পার্লারে দেখা মেয়েটা অপর প্রান্তে। নিজেকে কোনো রকমের সামলে প্রশ্ন করে, ইন্দ্র কোথায়, কেমন আছে? দাদা তো নিজের ঘরে আছে। আঙুল দিয়ে ঘর দেখিয়ে দেয় সে। দাদা? কুহুর মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে যায়, আমি তৃণা। ইন্দ্রদা আমার মাসতুতো দাদা হয়। তোমার ছবি দেখেছিলাম, কিন্তু সামনাসামনি তুমি অনেক বেশি সুন্দর। আমি জানতাম তুমি ঠিক আসবে। মিষ্টি হেসে উত্তর দেয় তৃণা। কুহু কেমন বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। তৃণা একরকম জোর করেই তাকে ইন্দ্রর ঘরে ঢুকিয়ে দেয়। যাকে নিয়ে এত কাণ্ড, সে দিব্যি বিরিয়ানি খাচ্ছে খাটের উপর বসে। এসবের মানে কি? তৃণা ঘর থেকে বেরিয়ে যেতেই ইন্দ্রকে রেগে গিয়ে প্রশ্ন করে কুহু, আর সেলানের বিরিয়ানির মাঝে বাগড়া দেওয়া দণ্ডনীয় অপরাধ। নিরুত্তাপ হয়ে ইন্দ্র জবাব দেয়, তুমি আর মিলি মিলে আমায় এইভাবে নিয়ে ছেলে খেলা করবে? তোমাদের লজ্জা করে না? এতদিন ধরে কুহুর মনের ভিতরে জমে থাকা সব মান, অভিমান, রাগ, চিন্তা সব তার চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে টপ টপ করে। কুহু ইন্দ্রকে সুস্থ দেখে খুশি হবে নাকি তাকে এইভাবে বোকা বানানোয় রেগে যাবে সেটা সে বুঝতে পারে না। আর তুমি আমায় নিয়ে ছেলে খেলা করনি। আমি কত রকম ভাবে তোমায় বোঝাতে চেয়েছি যে তোমায় ভালোবাসি, তুমি কি করলে? আমায় দূরে ঠেলে ফেলে দিলে। তুমি নিজেও যে আমায় ভালোবাসো সেটা তোমাকে এইভাবে চোখে আঙুল দিয়ে না দেখালে স্বীকার করতে কখনো? ইন্দ্র বেশ উত্তপ্ত স্বরে উত্তর দেয়, কিন্তু তখন তার কথা শেষ হয়নি। আমায় চিনেও আমার উপর একটু বিশ্বাস রাখতে পারলে না? আমি নিজে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তুমি ভাবলে কি করে তোমায় আমি তোমার মায়ের থেকে আলাদা করব?
আমরা কি সবাই মিলে একসাথে থাকতে পারতাম না? তুমি নিজে নিজেই সব সিদ্ধান্ত নিলে, আমার দিকটা একবারও ভেবে দেখেছো? ইন্দ্র এক দৃষ্টে তাকিয়ে থাকে কুহুর দিকে। কুহু মনের ভিতরের পাথরগুলো যেন একটা একটা করে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। তার এত হালকা লাগছে নিজেকে যে মনে হচ্ছে এক্ষুনি আকাশে ডানা মেলে উড়ে যাবে। তুমি কি করে জানলে মায়ের ব্যাপারটা? গোলাপি আবির মাখা মুখ নামিয়ে সে প্রশ্ন করে। ভাগ্যিস মিলি ছিল, না হলে আমায় বোধহয় চিরকুমার হয়ে থাকতে হতো। সে প্রথম যেদিন তোমার সাথে ঝগড়া করতে এগোচ্ছিলাম চায়ের দোকানে, তখন দেখি তুমি পিকলুকে এত এত গিফট দিচ্ছ। তোমার চারিদিকে যেন একটা অদ্ভুত নিষ্পাপ সারল্য ছিল। আমি সেদিনই কাত, তাই তোমার বাড়িতে দ্বিতীয়বার দেখার লোভ সামলাতে পারিনি। কিন্তু আমার বাড়িতে তুমি তো আমায় জানোই, তাই বলে। কুহুকে মাঝপথে থামিয়ে ইন্দ্র আবার বলে, কিছুটা আত্মরক্ষা বলতে পারো। যদি তখন বুঝে যাও তুমি যে তোমার প্রেমে পড়েছি, আমার লজ্জার শেষ থাকতো না। আর এখন লজ্জা নেই? খুব আস্তে কুহুর আওয়াজ আসে। আর ভয় নেই। আমার ধানি লঙ্কা গাছে মনে হয় ছোট্ট ছোট্ট সাদা ফুল দেখতে পাচ্ছি। তারিখ ঠিক করি এবার। কুহুর হাত নিজের হাতের মুঠোর মধ্যে ধরে দুষ্টু মিষ্টি একটা হাসি খেলে যায় ইন্দ্রর ঠোঁটের কোণায়। যা। ইন্দ্রর বুকের মধ্যে মুখ লুকানো কুহুর লজ্জারাঙা কণ্ঠস্বর ভেসে আসে। সেদিন রাতে কোয়েল যখন আড়ি পাতে, তখন দরজার ওপার থেকে সে বেশ স্পষ্ট শুনতে পায়, আমি নিশিদিন তোমায় ভালোবাসি। মোবাইলে নম্বর টিপতে টিপতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে সে। বল লেটেস্ট খবর। ওপাশ থেকে বুলির গলা ভেসে আসে। আমি নিশিদিন তোমায় ভালোবাসি চলছে। এবার তারিখ ঠিক করে ফেল। ধন্য তোর বুদ্ধি বুলি। আমি ভাবতেই পারছি না তোর প্ল্যান সত্যি লেগে গেছে। লাগবে না মানে? তোর আর সমরেশদার বিয়েটাও তো আমি পাকা করেছিলাম। তুই যদিও ধোকা দিয়েছিলি। সেই আমাদের পুতুলের বিয়ের সময় ছোটবেলায় ঠিক করেছিলাম যে দুজনে দুই ভাইকে বিয়ে করব, যাতে চিরকাল একসাথে থাকতে পারি। তুই বড় হয়ে একে সমরেশদার প্রেমে পড়লি, তাও আবার একমাত্র ছেলে। আমি সেবারই বিয়ে করব না ঠিক করলাম। কি করি বল? আমি যে বন্ধুত্বর জন্য প্রেম বিসর্জন দিয়েছি। ওপাশে বেশ কিছুক্ষণ স্তব্ধতার পর কোয়েলের আওয়াজ আসে, বুলি তুই কি সত্যি? আরে ধুর, আবার নার্ভাস। এখনো আমার ইয়ার্কি ধরতে পারিস না তুই? ভাগ্যিস কোয়েল সামনে নেই, না হলে চোখের জল ম্যানেজ করা বুলির পক্ষে সম্ভব ছিল না। প্রেম পাইনি, কিন্তু তার মেয়েকে নিজের ঘরে আনার ইচ্ছেটা কুহুর জন্মানোর পর আরও প্রবল হয়েছিল। সেটা সত্যি বই কি। আর কোয়েলকে সে নিজের বোনের মতোই চিরকাল ভালোবেসেছে, না হলে ওদের সুখী দেখে সে সুখী হতো না। দাদা মারা যাবার পর ইন্দ্রকে দেখার জন্য আর কেউ ছিল না। আমি বিয়ে করলে ওর কি হতো বল? অবশ্য তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যেদিন এই পাড়ায় এসে প্রথম কুহুকে দেখলাম, ওর মধ্যে আমি যেন নিজেকে খুঁজে পেলাম। তোর জন্য ও নিজের সারা জীবন উৎসর্গ করতে রাজি। এমন নিঃস্বার্থ মেয়ের প্রেমে ইন্দ্র পড়বে না তা হতে পারে? আমি তো ইন্দ্রর মন চিনি, পেটে ধরিনি ঠিকই, কিন্তু মানুষ তো করেছি। আর তখনই আমাদের ছেলেবেলার সেই কথাটাও মাথায় ঘুরতে থাকে। ইদানিং আমারও খুব একা লাগতো। ওদের মুখোমুখি করাটা দরকার ছিল শুধু। কম তো কাঠখড় পোড়াইনি। প্রথমে নিজে কলকাতা এসেছি, তারপর অসুস্থ হবার নাটক করে ইন্দ্রকে কলকাতা আনিয়েছি। বাবাকে ভোরবেলায় তুলে ঠিক দোকানে পাঠানো, ইন্দ্রকে বাবার সাথে যেতে বাধ্য করা। যাক, বুলি ইয়ার্কি করছিল। কোয়েল নিশ্চিন্ত বোধ করে। তবে সত্যি বলছি, ত্রিনার ব্যাপারটার সময় আমি সত্যি খুব চিন্তায় ছিলাম। মেয়ের আমার যা অভিমান। তুই যখন ব্যান্ডবক্সের প্ল্যানটা বললি তখন খুব ভয় পেয়েছিলাম। শোন, প্রেম না হারালে তার আসল মর্ম বোঝা যায় না। আমার দৃঢ় বিশ্বাস ছিল ইন্দ্রকে ত্রিনার সাথে দেখে কুহু বুঝবে ওর কাছে কি ছিল। তোকে নিয়ে যা টেনশনে ছিলাম, চিরটাকাল যা ভেবলি তুই, মেয়ের চোখের জল দেখে সব উগড়ে দিলেই খেলা শেষ। আর আজ মিলিকে দিয়ে ইন্দ্র কানে তুলে দেওয়া বিয়ে নাকচ করার আসল কারণ, ওটা কিন্তু ভাই তোর মাস্টার স্ট্রোক। হাসতে হাসতে উপচে পড়ে কোয়েল। ইন্দ্র তো কম অভিমানী নয়, কিন্তু আমি জানি ইন্দ্র যদি জানতে পারে কুহুর বিয়ে নাকচ করেছে নিঃস্বার্থভাবে পারিবারিক স্বার্থে, ও একটা উপায় বের করবেই। আর ঠিক তাই হলো। তবে আর একজনের অবদান ভুললে চলবে না, রবি ঠাকুর। তুই যদি ওই গানগুলো শুনে একদম নির্ভুল রিপোর্ট না করতিস, তো নেক্সট স্টেপ নেওয়া একটু কঠিন হতো। বুলিও হেসে ওঠে। আমরা সত্যি একসাথে থাকবো তাহলে? আমাদের ছোটবেলার স্বপ্ন সফল হচ্ছে। জয় কবিগুরুর জয়। কোয়েল আবেগাপ্লুত কণ্ঠস্বরে বলে ওঠে, জয় কবিগুরুর জয়। বুলির আওয়াজ ভেসে আসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।